radiant energy is emitted or absorbed in the form of small discrete packets of energy called quanta. তাহলে এগুলোকে কি বলা হয়? দিস আর কল্ড কোয়ান্টা। প্লুরাল ফর্মটা হচ্ছে কোয়ান্টা, ঠিক আছে? আর ওগুলোরই সিঙ্গুলার ফর্মগুলোকে বলা হচ্ছে কোয়ান্টাম, মানে প্রত্যেকটা প্যাকেটের এনার্জি কত? কোয়ান্টাম। এখন আমরা আরেকটা টার্মও শুনেছি সামহাউ, যেটাকে বলা হয় ফোটন। অথচ জিনিসটা কি জানি না, ফোটন কাকে বলে? দেখো, পৃথিবীতে এনার্জি অনেক রকমের হয়, তার মধ্যে লাইট হচ্ছে এক রকমের এনার্জি। এনার্জি অনেক রকমের হয়, তার মধ্যে সাইন্ড এনার্জি, ওয়েভ এনার্জি, অনেক রকমের এনার্জি হয়, তার মধ্যে লাইট হচ্ছে একটা এনার্জি। লাইট এনার্জি যে ছোট ছোট প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটগুলোকে বলা হয় হচ্ছে ফোটন। আবার আমি বলি, এনার্জির সবচেয়ে স্মলেস্ট যে পার্ট, যেটাকে একটা প্যাকেটে করে আমরা রেখে দিয়েছি, মিনিমাম যে একটা প্যাকেট নিতেই হবে, সেই একটা প্যাকেটের এনার্জি কত? সেই একটা প্যাকেটের এনার্জি, প্রত্যেকটার এনার্জি হচ্ছে 1 কোয়ান্টাম। সেরকমভাবে লাইট এনার্জিকে যদি আমরা এরকম ছোটো ছোটো প্যাকেটে এরকম রেখে দিতে পারতাম, ভ্যালুটা একই হতো। জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা লাইট এনার্জিকে রাখা হয়েছে, সেই জন্য এগুলোর নামকে 1 কোয়ান্টাম না বলে বলা হয় 1 ফোটন। কি বলা হয় এগুলোকে? ফোটন বলা হয়। তো লাইট এনার্জির স্মলেস্ট পার্টকে কি বলা হচ্ছে? ফোটন। তো কমা দিয়ে লিখে রাখো, ফুল স্টপ দিয়ে লিখে রাখো, ইন কেস অফ লাইট দ্য কোয়ান্টাম অফ এনার্জি, in case of light the quantum of energy is called photon, কি বলা হয় তাহলে? ফোটন বলা হয়। সেকেন্ড পয়েন্ট, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে বাইরে আমরা এনার্জিকে কিভাবে পাবো। বাইরে আমরা এনার্জিকে সবসময় ফোটন হিসেবে পাবো, অলওয়েজ ফোটন। ফোটন ব্যাপারটা কি? ফোটন ব্যাপারটা হচ্ছে লাইট এনার্জি স্মলেস্ট পার্ট, সবসময় প্যাকেট প্যাকেট করে থাকবে, অলওয়েজ প্যাকেট প্যাকেট করে থাকে এনার্জিগুলো। ক্লিয়ার? আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট লেখো। সেকেন্ড পয়েন্ট, the energy of each photon, the energy of each photon depends on, the energy of each photon depends on the frequency of, depends on the frequency of, the frequency of the emitted or absorbed radiation, the emitted or absorbed radiation, কি বললাম তাহলে? the energy of each photon depends on the frequency of the emitted or absorbed radiation. বুঝবে? ফোটন কাকে বলছি? লাইট এনার্জি সবচেয়ে স্মলেস্ট যে পার্ট, যেটাকে আমরা প্যাকেটে করে রেখে দিয়েছি, যার থেকে কম এনার্জি নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না। সবসময় ওই প্যাকেট একটা, দুটো, তিনটে এরমভাবে কিনতে হবে বা নিয়ে আসতে হবে। এখন এই যে ফোটনটা রয়েছে, তার এনার্জিটা কত হবে, মানে একটা ফোটন মানে একটা প্লাস্টিক, তার এনার্জি কত হবে এটা ডিপেন্ড করছে যে লাইটটা তুমি অ্যাবজর্ব করেছো বা রেডিয়েট করেছো, সেই লাইটের ফ্রিকোয়েন্সির উপরে। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে লাইটটার, ফোটনের এনার্জি তত বেশি হবে। ফ্রিকোয়েন্সি যত কম হবে, ফোটনের এনার্জিও তত কম হবে। ইট মিনস এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। পরে লিখবো আমরা, তাহলে কী বললাম? দ্য এনার্জি অফ ইচ ফোটন ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এমিটেড or absorbed radiation. Third point, the energy possessed by each quantum of radiation, the energy possessed by each quantum of radiation, is directly proportional to its frequency. The energy possessed by each quantum of radiation, প্রত্যেকটা প্যাকেট মানে প্রত্যেকটা কোয়ান্টামের এনার্জি ওই লাইটের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। ফ্রিকোয়েন্সিটা যত বেশি হবে, এনার্জি তত বেশি হবে। দ্য এনার্জি পজেসড বাই ইচ কোয়ান্টাম অফ রেডিয়েশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস
frequency is directly proportional to its frequency মানে E proportional to nu। আচ্ছা, এটা বলে রাখি, আমাদের প্রচুর গ্রিক লেটার্স আছে, সেগুলো কিছু কিছু আমরা অলরেডি জানি। সেরকমভাবে নিউ হচ্ছে একটা গ্রিক লেটার, নিউ, ঠিক আছে? এরমভাবে দেখানো হয়, ভি এর মতো কাইন্ড অফ, ই প্রপোর্শনাল টু নিউ। আর প্রপোর্শনাল টু উঠলে একটা কনস্ট্যান্ট আসে এইচ, দ্যাট ইজ নোন অ্যাজ প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, সরি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এইচকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, অর 6.6 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। এইটা হচ্ছে এসআই ভ্যালু, এইটা হচ্ছে সিজিএস ভ্যালু, এসআই অ্যান্ড সিজিএস। তাহলে ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ। ঠিক আছে, থার্ড পয়েন্টটা। তাহলে এইচের এই ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখতে হবে, পরের দিন জিজ্ঞেস করবো। আচ্ছা, এবার কি হয়, প্রবলেম সলভিংয়ের জন্য অনেক ক্ষেত্রে আমরা 6.626টাকে ধরে নিই 6.63 ইন্টু 10⁻⁻34। তোমরা প্রত্যেকেই অলরেডি রাউন্ড অফ শিখেছো, 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আর এটা কী হবে? 6.63 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে এইটা, রাউন্ড অফ করে 6.63 ধরা হয়। ফোর্থ পয়েন্ট লেখো, the total amount of energy the total amount of energy the total amount of energy emitted or absorbed by a body is always by a body, the total amount of energy emitted or absorbed by a body must be an integral multiple of quantum, must be an integral multiple of quantum, that is E is equals to nh nu, E is equals to nh nu। এই ব্যাপারটা কি সেটা বোঝাবো এবার, যে E is equals to h nu nh nu মানে কি, যেখানে n এর ভ্যালু where n is equals to 1 2 3 ডট 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 আপ টু ইনফিনিটি। এই ব্যাপারটা কি মন দিয়ে বোঝো। আমি কি বলেছি, এনার্জি সব সময় আলাদা আলাদা প্যাকেটে বিক্রি হচ্ছে, ছোট 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 প্যাকেট রাখা রয়েছে এখানে এনার্জির। নিতে গেলে মিনিমাম একটা প্যাকেট নিতে হবে, বেশি নিতে চাইলে ওই একটা প্যাকেটের মাল্টিপল নিতে পারো, মানে 1 2 3 4, ফ্র্যাকশান নেওয়া চলবে না, পয়েন্টে নেওয়া চলবে না। এই 1.5খানা প্যাকেট দে হবে না, তাহলে দুখানা নিন বা একটা নিন, তাতে অসুবিধা নেই, কিন্তু হাফ করে নেওয়া যাবে না। এই প্রত্যেকটা প্যাকেটের এনার্জিকেই তো আমরা বলছি 1 কোয়ান্টাম বা 1 ফোটন। যদি লাইটের কথা বলি তাহলে 1 ফোটন, এটাও 1 ফোটন, এটাও 1 ফোটন, এই সবই হচ্ছে একটা করে ফোটন। এবার এই ফোটনের যে এনার্জি হবে, ফোটনের এনার্জি কত? ফোটনের এনার্জি আমি বলে দিয়েছি, দ্যাট ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট। তো প্রপোর্শনাল টু উঠলে একটা কনস্ট্যান্ট আসছে এইচ নিউ, তাহলে এই একটা প্যাকেটের এনার্জি এইচ নিউ, এই প্যাকেটের এনার্জিও এইচ নিউ, এই প্যাকেটের এনার্জিটাও এইচ নিউ, এই প্যাকেটের এনার্জিটাও এইচ নিউ। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাকেটের এনার্জি হচ্ছে এইচ নিউ। যদি আমি একটা প্যাকেট নিই তাহলে এনার্জি হবে শুধু এইচ নিউ। যদি আমি দুটো প্যাকেট কিনি তাহলে এইচ নিউ প্লাস এইচ নিউ, এনার্জিটা হবে 2h নিউ। যদি আমি তিনটে প্যাকেট কিনি 1 2 3, তাহলে এনার্জিটা হবে
3h নিউ। যদি আমি 4টে প্যাকেট কিনি তাহলে এনার্জিটা হবে 4h নিউ। তো এটা ডিপেন্ড করছে আমি কটা প্যাকেট কিনছি তার উপরে। আচ্ছা, আমি কি তাহলে 4.5খানা প্যাকেট কিনতে পারবো? হ্যাঁ, তাহলে এনার্জিটা হবে 4.5 নিউ, 4.5h নিউ। না, পারবো না, কারণ কোনো দিন এরকম ফ্র্যাকশানে আমরা প্যাকেটগুলো নিতে পারবো না, ইন্টিজার মাল্টিপলেই নিতে হবে, এনের ভ্যালু 1 2 3 এরকমই থাকতে হবে। সেটা খেয়াল রেখো। তার মানে কি হচ্ছে যে অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্বড আর রেডিয়েটেড, অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্বড অর রেডিয়েটেড সবসময় এরকম হতে হবে, এইচ নিউ বা 2h নিউ বা 3h নিউ বা 4h নিউ ডট 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 এরকম হোল নাম্বার মাল্টিপল। কখনো এরকম হতে পারবে না যে 2.5h নিউ, 4.8h নিউ, এসব কিছু চলবে না। কোনো ফ্র্যাকশন, কোনো ডেসিমেল পয়েন্ট কিছু চলবে না। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তো লেখো, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্বড অর রেডিয়েটেড ইজ অলওয়েজ, the amount of energy absorbed or radiated is always h nu, 2h nu, 3h nu, 4h nu, etc, etc. Full stop দিয়ে লেখো, it can never be 2.5h nu or 0.5h nu, etc. তাহলে ফ্র্যাকশনাল বা ডেসিমেল পয়েন্ট হতে পারবে না। ঠিক আছে, মুছলাম। আচ্ছা, আমি জানি না তোমরা মোল কথাটার সঙ্গে পরিচিত কিনা। মোল নাম্বার তোমাদের ক্লাস 9-10-এ অনেকবার ছিল। ক্লাস 11-এর বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি চ্যাপ্টারে এই মোল জিনিসটা রয়েছে, আমি ডিটেলসে বোঝাবো তখন। কিন্তু এখন শর্টে যদি বলে রাখি যে স্যার মোল জিনিসটা কি, 1 ডজন মানে কি? 1 ডজন মানে হচ্ছে 2 ইউনিটস। যদি 1 ডজন মানে 12 ইউনিটস। 1 পেয়ার মানে কি? 1 পেয়ার মানে হচ্ছে 2 ইউনিটস। সেরকমভাবেই 1 মোলও একটা কোয়ান্টিটি, যার মানে হলো 6.022 ইন্টু 10⁻23 ইউনিটস, এছাড়া অন্য কিছু নয়। 1 ডজন কিছু বলতে যেমন আমরা 12খানা বুঝি, 1 পেয়ার বলতে যেরকম 2খানা বুঝি, সেরকম 1 মোল বলতে আমরা 6.022 ইন্টু 10⁻23 ইউনিটস বুঝি, আর কিচ্ছু না। দ্যাটস ইট। এবার একটা জিনিস বারবার করে বলছি যে এনার্জি অফ 1 ফোটন, একটা ফোটন মানে একটা প্যাকেট, এনার্জি অফ 1 ফোটন ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 কোয়ান্টাম, তাই তো? ওটাকে আমরা 1 কোয়ান্টাম বলি, ওটাকে আমরা ফোটন বলি। লাইট এনার্জির জন্য ওটাকে 1 ফোটন বলা হয়, বাট দ্য ভ্যালু ইজ অ্যাকচুয়ালি 1 কোয়ান্টাম, যেটাকে আমরা এইচ নিউ বলে থাকি, এইচ নিউ। এনার্জি অফ 1 ফোটন ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 কোয়ান্টাম। তাহলে এনার্জি অফ 1 মোল ফোটন, কি বললাম? এনার্জি অফ 1 মোল ফোটন। 1 মোল মানে কত বলেছি? 6.022 ইন্টু 10⁻23। তার মানে একটা ফোটনের হচ্ছে 1 কোয়ান্টাম। তাহলে 1 মোল অর 6.022 ইন্টু 10⁻23 ইউনিটস ফোটনের কত হবে? 1 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 কোয়ান্টাম। 6.022 ইন্টু 10⁻23 কোয়ান্টাম। এখন আমি বলেছি যে কোয়ান্টাম হচ্ছে সিঙ্গুলার, কোয়ান্টামটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম, আর প্লুরাল ফর্মটা হচ্ছে কোয়ান্টা। যেহেতু এখানে একটা ছিল তাই 1 কোয়ান্টাম লিখছিলাম, এখানে এত বড় ভ্যালু তাই কোয়ান্টা লিখেছি। সো দ্য ভ্যালু ইজ হোয়াট? 6.023 ইন্টু 10⁻, আচ্ছা 6.022ও লিখতে পারি, 022 ইন্টু 10⁻23 কোয়ান্টা। আর এই এত বড় ভ্যালুটাকে, এই এত বড় ভ্যালুটাকেই আমরা লিখে থাকি ইজ ইকুয়ালস টু 1 আইনস্টাইন। কি লিখি? 1 আইনস্টাইন। তো লিখে ফেলো 1 আইনস্টাইন।
আইনস্টাইন। তাহলে 1 আইনস্টাইন ইজ ইকুয়ালস টু কত? 1 আইনস্টাইন ইজ ইকুয়ালস টু হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 কোয়ান্টা। ঠিক আছে, ফিফথ পয়েন্ট লিখে রাখো, ফিফথ পয়েন্ট লিখে রাখো, যেটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির মেন পয়েন্ট। ফিফথ পয়েন্ট লিখে রাখো, এটা ছিল হচ্ছে ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট লেখো। এনার্জি is neither emitted, energy is neither emitted nor absorbed continuously by any body. Energy is neither radiated, emitted or absorbed nor absorbed continuously বাই আ বডি। এই কথাটার মানে কি? এই কথাটা থেকে এবার আমাদের গল্পটা শুরু হবে। মুসলাম এত কিছু, তাহলে কি বলছে? এনার্জি ইজ নাইদার এমিটেড নর অ্যাবজর্বড, এনার্জি ইজ নাইদার এমিটেড নর অ্যাবজর্বড বাই আ বডি কন্টিনিউয়াসলি। খেয়াল দাও এই টার্মটাতে, এই কন্টিনিউয়াসলি টার্মটার দিকে লক্ষ্য করো। কন্টিনিউয়াসলি টার্মটার মানে কি? এই টার্মটার মানে হলো, ওরা বলতে চাইছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা বলে গেছিল, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা বলে গেছিল যে কোনো একটা চার্জড পার্টিকেল যখন রিভলভ করছে বা মুভমেন্ট করে তখন সারাক্ষণ অল দ্য টাইম ইট রেডিয়েটস এনার্জি। ঠিক আছে, কোনো একটা বডি যতক্ষণ পর্যন্ত রিভলভ করছে বা মুভ করছে সে সারাক্ষণ ধরে এনার্জি রেডিয়েট করতে থাকে। বাট প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে বলে দিল যে না, এনার্জি, হ্যাঁ এনার্জি এমিশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে, বাট সেটা কন্টিনিউয়াসলি নয়, সেটা কন্টিনিউয়াসলি নয়। তাহলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ছোট্ট করে ভুল প্রমাণিত করে দিল প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। বলছে এনার্জি যখন অ্যাবজর্ব করা হয় বা রেডিয়েট করা হয়, ইট অলওয়েজ টেক্স প্লেস উইথ সাম ডিসক্রিট অ্যামাউন্ট অফ এনার্জিস। কত? ওই যে 1 ফোটন করে ছোটো ছোটো প্যাকেটগুলো এনার্জির, যার ভ্যালু কত? এইচ নিউ, ওয়ার এইচ ইজ হোয়াট? এইচ ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ভ্যালু ইজ 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। পরের দিন জিজ্ঞেস করবো। অ্যান্ড আর্গে 8 সেকেন্ডে কত, মানে সিজিএসে কত? 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। ক্লিয়ার? তার মানে ব্যাপারটা হচ্ছে এনার্জি কখনোই কন্টিনিউয়াসলি হচ্ছে না, সব সময় ডিসক্রিটভাবে হচ্ছে। এইটাই হেল্প করলো রাদারফোর্ডসের অ্যাটমিক মডেলটাকে রেকটিফাই করে অন্য আরেকজনকে নতুন করে অ্যাটমিক মডেল তৈরি করতে। আর সেটা হচ্ছে নিলস বোর। তো হেডিং দাও বোরস অ্যাটমিক মডেল, হেডিং দাও বোরস অ্যাটমিক মডেল। এছাড়াও প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির আরেকটা সুবিধা আছে। কি সুবিধা সেটা? যদি তোমাদের মনে থাকে আমি বলেছিলাম ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট আর ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেন করতে পারিনি, বাট উইথ দ্য হেল্প অফ প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি উই ক্যান এক্সপ্লেন দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট নাও। বোরস অ্যাটমিক মডেল করানোর পরে আমি ফটো ইলেকট্রিক এফেক্ট করাবো, বা এই চ্যাপ্টারটার একদম শেষে গিয়ে আমি ফটো ইলেকট্রিক এফেক্ট করাবো, বিকজ এই টপিকগুলোর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তো হেডিং দাও বোরস অ্যাটমিক মডেল, বোরস অ্যাটমিক মডেল। ঠিক আছে, বোরস অ্যাটমিক মডেল। ওনার পুরো নাম ছিল হচ্ছে নিলস বোর, আমি আগেও তোমাদেরকে বলেছি নিলস বোর।
ওকে, নিলস বোরের এই থিওরিটা দিয়ে রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেলের যে ভুলগুলো ছিল সেগুলোকে আরও রেকটিফাই করা গেল। বাট অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখি, নিলস বোর নিজে কিছুই করেনি। কেন? নিলস বোর খুব ভালো করে যদি ওনার পস্টুলেটগুলো পড়ো দেখতে পাবে উনি জাস্ট প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি তুকে দিয়েছেন। কিন্তু যেহেতু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি ওয়াজ টোটালি রিলেটেড টু অনলি এনার্জি, বাট অ্যাটমিক মডেল তার ভিতরে নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন সব কিছু থাকে, ওই জাস্ট এনার্জির কনসেপ্টটাকেই এখানে অ্যাপ্লাই করে দিল। আর এনার্জি নিয়েই তো সমস্যাটা হচ্ছিল। একটা ইলেকট্রন রিভলভ করছে, সে নাকি সারাক্ষণ ধরে এনার্জি রেডিয়েট করছে, যার জন্য আস্তে আস্তে ওর শেল ওয়াইজ নিচের দিকে নেমে আসবে, নামতে 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 ও নিউক্লিয়াসে গিয়ে কোলাইড করবে, তার জন্য অ্যাটমটা কোলাপসড হয়ে যায়। বাট আজকে জানা গেল অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি যে কোনো একটা বডি সারাক্ষণ কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েটও করে না, আবার অ্যাবজর্বও করে না। তাহলে ওই যে কথাটা আমরা আগের দিন বলেছিলাম যে আস্তে আস্তে ইলেকট্রনটা এভাবে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে চলে আসবে, সেটা তো হবে না, কারণ ইলেকট্রন তো সবসময় এনার্জি অ্যাবজর্ব বা রেডিয়েট করছে না। নিলস বোর এটা বলে বিরাট ক্রেডিট পেয়ে গেল। বাট এটা বললো কি? এটা বললো হচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যাঙ্ক। তো নিলস বোর, ঠিক আছে, লেখো পস্টুলেট ওয়ান। পস্টুলেট ওয়ান একটা একটা করে লিখছি আমরা। পস্টুলেট ওয়ান লেখো, দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, তাহলে তোমাকে আগে গল্পটা বলে রাখি যে নিলস বোরকে নিয়ে কী করা হলো, তারপর তোমাদের এই পস্টুলেটগুলো লেখাচ্ছি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তো ধরে নাও একটা মিটিং টাইপের হচ্ছে বা একটা কনফারেন্স টাইপের হচ্ছে, তো সেখানে নিলস বোরকে জিজ্ঞেস করা হলো, এই যে আপনি নতুন করে একটা অ্যাটমিক মডেল নিয়ে এলেন, এবং মানুষের সবচেয়ে বড় বোকামিটা কোথায় ছিল জানো? মানুষ তখনও পর্যন্ত প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিকে অতটা অ্যাকসেপ্ট করতে পারেনি। বোরস অ্যাটমিক মডেল কিন্তু টোটালি ডিপেন্ডেড অন প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। পরবর্তীকালে সেটা মানুষ বুঝতে পারে। আমরা যখন পড়ছি তখন বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি দুটো পুরো টুকে লিখে দেওয়া। কিন্তু তখনও পর্যন্ত মানুষ হামলে পড়েছিল, বাহ, রাদারফোর্ড অ্যাটমিক মডেলকে রেকটিফাই করতে বোর চলে এসছে। তো বোরকে ফার্স্টেই যে কথাটা জিজ্ঞেস করা হলো যে দাদা একটা কথা বলুন, রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে এটা বলা ছিল যে ইলেকট্রন সারাক্ষণ রিভলভ করছে, আপনি কি সেটাই এগ্রি করছেন? বলছে হ্যাঁ আমি এগ্রি করছি, ইলেকট্রন সবসময় রিভলভ করছে। তাহলে আপনি বলুন যে ইলেকট্রন যদি সবসময় রিভলভ করে, তাহলে এনার্জি রেডিয়েট করতে করতে ওটা আস্তে করে এরকম নিউক্লিয়াসে এসে পড়ছে না কেন? কেন অ্যাটমগুলো স্টেবল হচ্ছে আনস্টেবল না হয়ে? তখন নিলস বোর একটা কথা বললেন যে শুনুন, ইলেকট্রন এনার্জি রেডিয়েট করে, অ্যাবজর্ব করে, সবই ঠিক, বাট দ্যাট ইজ নট কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি রেডিয়েট করলে ও আর নিজের সেলে ঘুরতে পারতো না। ও ঠিক যতটা অ্যাবজর্ব করে ও ঠিক ততটাই রেডিয়েট করে, বা ও ঠিক যতটা রেডিয়েট করে ততটাই অ্যাবজর্ব করে। সারাক্ষণ এই কাজটাও করে না, এটা ডিসক্রিটভাবে হয়। ঠিক আছে, বেশ। তার মানে এনার্জি গেইনও করছে না, ও এনার্জি লসও করছে না কন্টিনিউয়াসলি, কথাটা মনে রেখো। লোকজন বললো বাহ, তাই তো, সত্যি তো, এনার্জি যদি গেনও না করে, লসও না করে, তাহলে ইলেকট্রন এনার্জি লস করবে কেন? তখন একটা ছেলে বললো, ঠিক আছে আপনি বলছেন ঠিক আছে যে ইলেকট্রন কোনো এনার্জি গেইন করছে না, লস করছে না, তাহলে বলুন ইলেকট্রন ঘুরছে কী করে? এনার্জি যদি লস না হয় তাহলে ঘুরছে কী করে? যেমন আমি তোমাদের আগের দিন যখন একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে কেন আস্তে আস্তে ওর শেল রেডিয়াসটা ছোটো হয়ে যাচ্ছে। আজকে যদি সকালবেলায় আমি মাঠে গিয়ে দৌড়াতে থাকি, এরমভাবে মাঠে গিয়ে দৌড়াচ্ছি এত বড় মাঠ ধরে, আস্তে আস্তে আমি যখন হাঁপাবো না, তত আমি আস্তে আস্তে ছোটো করে দৌড়াবো রেডিয়াসটা কম করার জন্য। আস্তে 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 করতে 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 মাঠের মাঝখানে গিয়ে বসে পড়বো। ইলেকট্রনে ঠিক সেটাই হয়। তো সেটাই একটা ছেলে জিজ্ঞেস করছে, এই যে আপনি বলছেন যে এনার্জি গেনও করে না, এনার্জি লসও করে না, তাহলে ইলেকট্রন ঘুরছে কী করে? তখন বললো, ধরুন একটা কাজ করুন, সকালবেলা আপনি মাঠে গেলেন, আপনাকে একটা গাড়িতে বসিয়ে আমরা মাঠের চারদিকে আপনাকে ঘোরালাম, তাহলে আপনার কি কোনো এনার্জি গেন বা লস হবে? বলছে না, এনার্জি লস তো হবে না। তখন হচ্ছে এক্স্যাক্টলি, ইলেকট্রন নিজে ঘুরছে না, ইলেকট্রনকে নিউক্লিয়াসে থাকা ইলেকট্রিক ফিল্ড জোর করে ঘোরাচ্ছে। নিউক্লিয়াসের ইলেকট্রিক ফিল্ড যেহেতু ইলেকট্রনকে জোর করে ঘোরাচ্ছে, তাই ইলেকট্রনের নিজস্ব কোনো এনার্জি গেন বা লস হয় না, ওকে তো ঘোরানো হচ্ছে। তোমাকে ধরো একটা গাড়ির মধ্যে বসিয়ে আমি ঘোরাচ্ছি, গাড়িটার পেট্রোল পুড়ছে, তোমার কি হচ্ছে? তোমার তো কোনো ক্ষতি নেই, তুমি তো আরাম করে বসে রয়েছে এসিতে। ইলেকট্রন সেরকম, ইলেকট্রনকে জোর করে ঘোরাচ্ছে, ইলেকট্রন নিজে ঘুরছে না। তাহলে এই যে ফার্স্ট পয়েন্টটা ছিল যে ইলেকট্রন এনার্জি গেনও করে না, লসও করে না কন্টিনিউয়াসলি, সেই কারণে ও নিজের সেলেই ঘুরতে পারে। সেকেন্ডলি ওনাকে জিজ্ঞেস করা হলো, দাঁড়ান সব বুঝলাম, এই যে আপনি কথাটা বলছেন যে ইলেকট্রন এনার্জি লসও করে না, গেনও করে না, আমরা প্রশ্ন তুলেছিলাম যে যেহেতু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এনার্জি যেহেতু কন্টিনিউয়াসলি রেডিয়েট করে, সেই জন্য এনার্জি কন্টিনিউয়াসলি রেডিয়েট করার জন্য স্পেকট্রামটা কন্টিনিউয়াস পাওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে লাইন স্পেকট্রাম পাচ্ছি, কিন্তু লাইন স্পেকট্রামই বা তাহলে পাবো কেন? কারণ আপনি তো বলছেন যে এনার্জি লসও করে না, এনার্জি গেনও করে না, তাহলে স্পেকট্রামটা তো পুরোপুরি কীরকম বলবো, ওয়েট,
বাবা, তাহলে তো স্পেকট্রামটা পুরোপুরি ব্ল্যাক হওয়া উচিত ছিল, পুরোপুরি ব্ল্যাক হওয়া উচিত ছিল। মাঝখানে মাঝখানে যে স্ট্রাইপগুলো দেখতে পাচ্ছি সেগুলোই বা আমি পাচ্ছি কেন, সেটার উত্তর আপনি দিন। সব বুঝতে পারলাম যে এনার্জি লসও করছে না, এনার্জি গেনও করছে না। তাই যদি হয় তাহলে এদের মাঝখানে মাঝখানে যে দাগগুলো দেখা যাচ্ছিলো এরকমভাবে, সেগুলোই বা দেখতে পাচ্ছি কী করে আমরা? ও তো এনার্জি গেনও করছে না, লসও করছে না, তাহলে এগুলো তো দেখার কথা নয় এরমভাবে। এই লাইনগুলোই বা আমরা দেখতে পাচ্ছিলাম কেন? এগুলো তো দেখতে পাবো না। তখন বলল ঠিক, দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু ইলেকট্রন সম্পূর্ণ বসেও থাকে না। কখনো কখনো বাইরে থেকে লাইট এনার্জি এসে পড়ার জন্য ইলেকট্রন এক্সাইটেড হয়ে যায়, সে হায়ার লেভেলে চলে যায়। আবার কিছুক্ষণ পরে সে বাধ্য হয় নিজের লেভেলে ফিরে আসতে। যে এনার্জিটা গেন করেছে সেই এনার্জিটাকে লস করে ও আবার নিজের লেভেলে ফিরে আসে, আর তখনই আমরা এই স্পেকট্রামটা দেখতে পারি। তখন বলছে লাইন স্পেকট্রাম কেন দেখতে পাচ্ছি? আরে লাইন স্পেকট্রাম দেখবো না তো আর কী দেখবো? সব সময় তো এই জিনিসটা হচ্ছে না, যখন যখন এই এনার্জি গেন হচ্ছে, এনার্জি লস হচ্ছে, তখন তখন এই স্পেকট্রামটা আমরা দেখতে পাচ্ছি। বাকি যখন হচ্ছে না তখন তো এরকম ব্ল্যাক থাকছে, তাই জন্য ইট ইজ লাইন স্পেকট্রাম। তাহলে আমাদের বুঝতে হবে, হ্যাঁ ইলেকট্রন গেনও করে লসও করে এনার্জি, বাট দ্যাট ইজ নট কন্টিনিউয়াসলি, ডিসক্রিটভাবে করে। এগেন এটা কার বক্তব্য? এটা কি বোর বললো নাকি? এটা তো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। ক্রেডিটটা বোর মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। কেউ বুঝতে পারছে না, সবচেয়ে বড় সমস্যাটা এখানেই। তাহলে ফার্স্টে উনি বললেন যে ইলেকট্রন নাইদার গেনস নর লস এনার্জি, ঠিক আছে, তাই জন্য ইলেকট্রন যে সেলে ঘুরছে সেই সেলেই ঘুরতে থাকে। পস্টুলেট 1 হয়ে গেল। সেকেন্ডলি উনি এটা বললেন, উনি বলছেন যখন জিজ্ঞেস করা হলো তাহলে লাইন স্পেকট্রাম পাচ্ছি কেন, তখন বলছে দেখুন আমি বলছি না যে একদমই করছে না এনার্জি লস বা গেন, করছে, বাট ডিসক্রিটভাবে, কন্টিনিউয়াসলি নয়। কখনো কখনো গেন করছে, কখনো কখনো লস করছে। যতটা এনার্জি গেন করবে ততটা এনার্জি লস করে আবার ওকে ফিরে আসতে হবে। যখনই ইলেকট্রন এনার্জি গেন করে ও গ্রাউন্ড লেভেল থেকে এক্সাইটেড লেভেলে চলে যায়, মানে আরও হায়ার সেলে চলে যায়, তারপর আবার কিছুক্ষণ বাদে ফিরে আসতে হয়। এটাও তোমাদের বলে রাখি যে কতক্ষণ বাদে ও ফিরে আসে। ও ফিরে আসে হচ্ছে 10⁻⁻8 সেকেন্ড পর। এটা হচ্ছে ওর লাইফ টাইম। 10⁻⁸ সেকেন্ড পর ইলেকট্রনটাকে নিচে আবার ফিরে আসতে হয়। দিস ইজ দ্য লাইফ টাইম অফ ইলেকট্রন ইন দ্য হায়ার স্টেট। ফিরে আসার সময় আমরা এই রেডিয়েশনগুলো দেখতে পাই, এই স্পেকট্রামগুলো দেখতে পাই। বুঝতে পারলে? এটা হচ্ছে পস্টুলেট 2। তাহলে কেন লাইন স্পেকট্রাম বা ডিসক্রিট স্পেকট্রাম? কারণ ইলেকট্রন ডিসক্রিটভাবে এনার্জি গেন করে বা লস করে। একদম করে না সেটা বলছে না, হ্যাঁ, কিন্তু কন্টিনিউয়াসলি করে না, যে কারণে ও নিজের সেলেই থাকে। আর থার্ড পস্টুলেট, তখন ওনাকে বলা হলো যে আপনি যে একটা কথা বলছেন যে দেখুন আগের দিন তো এভাবে আমরা এনার্জি সেল এঁকেছিলাম যে ইলেকট্রনগুলো, ধরো একটা ইলেকট্রন এরকম সেলে রয়েছে, এই সেকেন্ড সেলে রয়েছে, এবার সে হঠাৎ করে ইলেকট্রনটা হঠাৎ করে বাইরে থেকে ওর উপরে সে এনার্জি পড়লো, ও এক্সাইটেড হয়ে চলে গেল এই সেলটাতে, দুটো সেল জাম্প করে যেতেই পারে, সেটা কী করে যাচ্ছে না যাচ্ছে পরে আলোচনা করব। কতক্ষণ বাদেও আবার ফিরে আসবে, 10⁻⁸ সেকেন্ড বাদেও ফিরে আসবে। তখন বলছে আপনার কথাটা ঠিক, কিন্তু বাই চান্স যদি এরকম হয় যে ইলেকট্রনটা জাম্প করলো, করে এইখানটা এসে দাঁড়িয়ে থাকলো, তাহলে কি হবে? তাহলে কতটা এনার্জি আমরা দেখতে পাবো? এখানে মানে কোথায়? না এই সেলে না এই সেলে, মাঝামাঝি জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তখন বোর একটা কথা বললেন যে আপনি ধরুন স্টেয়ার দিয়ে উপরে উঠছেন, সিঁড়ি দিয়ে উপরে উঠছেন বাড়িতে, হ্যাঁ, 2 নম্বর সিঁড়ি আর 3 নম্বর সিঁড়ি, সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ, তার মাঝখানে আপনি ঝুলে থাকতে পারবেন? বলছে না, কী করে পসিবল এটা? বলছে সিমিলারলি ইলেকট্রনও পারবে না, হয় ও এই লোয়ার স্টেটে আসবে নইলো এই হায়ার স্টেটে যাবে, মাঝখানে কোনো দিন ঝুলে থাকতে পারবে না। তখন লোকজন ভাবলো আরে সাবাস, হেভি বলেছো তো, দারুণ জিনিস বললো তো এটা। কি বললো? ইলেকট্রন কখনো মাঝখানে ঝুলে থাকতে পারবে না, হয় ও লোয়ার স্টেটে থাকবে নইলে ও একটা হায়ার স্টেটে থাকবে, এদের মাঝামাঝি জায়গায় কখনো থাকতে পারবে না। এবার আমরা ভাবলাম দারুণ জিনিস তো, কিন্তু কিছুই এটা দারুণ জিনিস নয়। এটাও প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে টুকে দেওয়া। কীভাবে টুকে দেওয়াটা হচ্ছে দেখো, কীভাবে টুকে দেওয়া হচ্ছে বোঝাচ্ছি। যদি তোমাদের মনে থাকে আমি বলেছিলাম যে এই যে এনার্জি সেল, এনার্জি সেল কাকে বলা হয়? দ্য হরাইজন্টাল রিপ্রেজেন্টেশন অফ এনার্জি সেলস আর নোন অ্যাজ এনার্জি লেভেলস। আমি আগের দিন করিয়েছিলাম। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের লিমিটেশন বোঝাতে গিয়ে আমাকে এটা করাতে হয়েছিল যে হোয়াট ইজ এনার্জি লেভেল। এনার্জি লেভেল ইজ নাথিং বাট দ্য হরাইজন্টাল রিপ্রেজেন্টেশনস অফ এনার্জি সেলস, দোজ আর নোন অ্যাজ এনার্জি লেভেলস।
কী কী লেভেল আমরা জানতাম, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, আরও এরকম অনেকগুলো শেল আছে, বাট বলেছি বড় হয়ে সেগুলোকে এখন আমরা কি বলছি, এন ইজ ইকুয়ালস টু 1, এন ইজ ইকুয়ালস টু 2, এন ইজ ইকুয়ালস টু 3, এন ইজ ইকুয়ালস টু 4, এরকম আপ টু ইনফিনিটি এরকম চলতে থাকবে। এবং প্ল্যাঙ্ক বলে গেছেন যে এই প্রত্যেকটা লেভেলের, এই প্রত্যেকটা এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইচ নিউ। মানে আজকে ধরো তুমি এখানে রয়েছো, তুমি একটা ইলেকট্রন যে এখানে রয়েছো, তার উপর যদি 1 ফোটন এনার্জি ফেলা হয়, আরে 1 ফোটন মানেই তো এইচ নিউ, তাহলে তুমি এক্সাইটেড হয়ে এখানে চলে যাবে। তোমার উপর যদি 2 ফোটন এনার্জি ফেলা হয়, 2 ফোটন মানে 2 এইচ নিউ, তাহলে একটা এইচ নিউ দিয়ে তুমি এখানে যাবে, আর একটা এইচ নিউ দিয়ে তুমি এখানে যাবে। ইট মিনস এই ফার্স্ট লেভেলের এনার্জিটাকে যদি আমি E1 বলি, তাহলে সেকেন্ড লেভেলের এনার্জিটা হচ্ছে E1 প্লাস এইচ নিউ, সেকেন্ড লেভেলের এনার্জিটা হচ্ছে E1 প্লাস 2 এইচ নিউ। মানে প্রত্যেকটা এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইচ নিউ করে। এবার এই যে বোর যে কথাটা বললো যে ইলেকট্রনটা মাঝামাঝি জায়গায় ঝুলে থাকতে পারবে না, তার কারণটা কি দেখো। আজকে যদি কোনো একটা ইলেকট্রনকে, জায়গাটা একটু পরিষ্কার করি, আজকে যদি কোনো একটা ইলেকট্রনকে দুটো শেলের মাঝে ঝুলে থাকতে হয়, ধরো বললাম এরম একটা জায়গায় ইলেকট্রনটাকে ঝুলে থাকতে হবে, গ্রাউন্ড লেভেল থেকে এখানে যদি ওঠে, কতটা উঠতে হবে তার মানে প্রথমে উঠতে হবে এই ফার্স্ট শেলের পরে আরও এতটা, ফার্স্ট শেলের পরে আরও এতটা উঠতে লাগবে 1 ফোটন এনার্জি, 1 ফোটন মানে এইচ নিউ। তারপরে এতটা উঠতে লাগবে আরও হাফ এইচ নিউ এনার্জি, কারণ পুরোটা হচ্ছে এইচ নিউ, তাহলে হাফ অবধি হাফ এইচ নিউ, তাহলে এইচ নিউ প্লাস হাফ এইচ নিউ মানে কত লাগবে টোটাল 3/2 এইচ নিউ বা 1.5 এইচ নিউ, 1.5 এইচ নিউ। কিন্তু বোর খুব ভালোভাবে জানে, প্ল্যাঙ্ক বলে গেছেন আমরা কোনোদিনই এই 1.5, 2.5 এরকম ফ্র্যাকশনাল ফোটন এনার্জি পাবো না, সবসময় হোল নাম্বার মাল্টিপেলেই পেতে হবে। তাহলে হয় আমরা একটা এইচ নিউ পাবো, নইলে আমরা 2 এইচ নিউ পাবো, নইলে আমরা 3 এইচ নিউ পাবো। তাহলে এখানে থাকা একটা ইলেকট্রন যদি একটা এইচ নিউ পায়, তাহলে কোথায় যাবে, একটা উপরে উঠবে। যদি 2 এইচ নিউ পায় তাহলে দুটো উপরে উঠবে, যদি 3 এইচ নিউ পায় তাহলে 3টে উপরে উঠবে। এইভাবে কখনো হাফ কিছু হবে না। এই 3টে হচ্ছে বোরের পস্টুলেট। মানে বোর কি বললো, ইলেকট্রন ফার্স্ট অফ অল বললো যে ইলেকট্রন সবসময় এনার্জি গেনও করে না, লসও করে না। তারপরে বললো ইলেকট্রন ডিসক্রিটভাবে এনার্জি গেন লস করতে পারে। এনার্জি গেন কখন করে, এনার্জি গেন করে যখন লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যায়, মানে লোয়ার শেল থেকে হায়ার শেলে চলে যায়। আর লস কখন করে, যখন হায়ার শেল থেকে জাম্প করে লোয়ার শেলে নামে। তারপরে কি বললো, ইলেকট্রনগুলো যেখানে সেখানে ঘুরতে পারবে না, ইলেকট্রনগুলো একমাত্র সেখানেই ঘুরতে পারবে, মানে ইলেকট্রনগুলো এই মাঝামাঝি জায়গায় থাকতে পারবে না কখনো। সবসময় হয় এই শেল, লোয়ার হায়ার এরকম শেলে থাকতে হবে, মাঝামাঝি জায়গায় থাকতে পারবে না। হুইচ মিনস এটা হচ্ছে প্ল্যাঙ্কসের কোয়ান্টাম থিওরি ওই পার্টটা যেখানে বলেছিলাম যে এন এর ভ্যালুটা হোল নাম্বার হতে হবে 1, 2, 3, 4 ডট ডট ডট। বোর সেটাকেই জাস্ট নিজের মতো করে একটা ম্যাথমেটিক্যাল ফর্ম দিয়ে বলল যে ইলেকট্রনগুলো একমাত্র সেই সমস্ত সেলেই ঘুরতে পারবে যেখানে ওদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু, অ্যাঙ্গুলার মোমেন্টাম কী জিনিস, মোমেন্টাম হচ্ছে এমভি। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কাকে বলা হয়, যে রেডিয়াসটা মেনটেন করে ঘুরছে মোমেন্টামের সঙ্গে সেটাকে মাল্টিপ্লাই করলেই হয়ে যায় অ্যাঙ্গুলার মোমেন্টাম। মোমেন্টাম মানে কি স্যার, মাস ইন্টু ভেলোসিটি হচ্ছে মোমেন্টাম, তার সঙ্গে রেডিয়াস মাল্টিপ্লাই করলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আসে। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু হোল নাম্বার মাল্টিপল অফ h/2π। এই ফর্মটা উনি বললেন। হোল নাম্বার মানে n is equals to 1, 2, 3, 4 ডট ডট ডট। এই জিনিসটা কি, এইচ জিনিসটা হচ্ছে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। তো n ইন্টু h/2π। তো লোকজন বললো আর ইসাবাস কি বলেছে, কিন্তু কিছুই বলেনি। এই একই কথা প্ল্যাঙ্ক অনেক আগে বলে দিয়ে চলে গেছে যে n is equals to 1, 2, 3 ডট 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 হতে হবে, মানে ইট শুড বি হোল নাম্বার মাল্টিপল। ওনার বলার বক্তব্য এটাই যে ইলেকট্রন কখনো মাঝামাঝি জায়গায় ঘুরতে পারবে না, শেলে ঘুরতে হবে, হয় ফার্স্ট শেল নইলে সেকেন্ড শেল নইলে থার্ড শেল। এই নাম্বারটা সেটাই রিপ্রেজেন্ট করছে। আই থিঙ্ক এই পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার একটা একটা করে পস্টুলেট লেখাচ্ছি, লেখা হয়ে গেলে আমাকে বলো যে তোমাদের কোথায় অসুবিধা আছে। তো পস্টুলেট 1 লেখো। এটা দিয়েই প্রথমে শুরু করছি যে ইলেকট্রনগুলো সব জায়গায় ঘুরতে পারবে না, একমাত্র সেসব জায়গাতেই ঘুরতে পারবে যেখানে ওদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু
h/2 এর হোল নাম্বার মাল্টিপল। তো লেখো দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম, বোরস অ্যাটমিক মডেল, এটাও বলে রাখি, বোরস অ্যাটমিক মডেল ইজ টোটালি রিলেটেড টু হাইড্রোজেন, কারণ বোর হাইড্রোজেন অ্যাটমকে নিয়েই প্রথমে অবজারভেশন করেছে, পরে আস্তে আস্তে আমরা অন্যান্য অ্যাটমের ক্ষেত্রে ওনার এই মডেলটাকে কাজে লাগিয়েছি। তো লেখো দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম, the electron in the hydrogen atom revolves around the nucleus, revolves around the nucleus only in certain selected circular path, only in certain selected circular path, only in certain selected circular path। তাহলে ইলেকট্রনগুলো হাইড্রোজেন অ্যাটম একমাত্র সেসব জায়গাতেই রিভলভ করতে পারবে কিছু সার্টেন পাথে, কল্ড অরবিটস, কমা দিয়ে লেখো কল্ড অরবিটস। কি বললাম তাহলে? দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস only in certain selected circular paths called orbits, which are associated with, which are associated with definite energy, which are associated with definite energy, full stop। তাহলে যে কোনো পাথে কিন্তু ও রিভলভ করতে পারবে না, সার্টেন কিছু পাথেই ও রিভলভ করতে পারবে। দোজ হ্যাভিং সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, দোজ আর কল্ড অরবিটস। ছোটোবেলায় আমরা বলতাম শেলস। ফুল স্টপ দিয়ে লেখো দ্য ইলেকট্রন রিভলভস অনলি ইন দোজ অরবিটস, দ্য ইলেকট্রনস রিভলভ অনলি ইন দোজ অরবিটস in which the angular momentum of the electron, in which the angular momentum of the electron is a whole number multiple of, is a whole number multiple of h by 2 pi, h by 2 pi। স্যার একবার রিপিট করতে পারবে? হ্যাঁ, লাস্ট লাইনটা তো, দ্য ইলেকট্রন revolves only in those orbits in which the angular momentum of the electron, the angular momentum of the electron is a whole number multiple of h by 2 pi, is the whole number multiple of h by 2 pi। তো লেট, এটা নিচে লিখছি, হ্যাঁ, লেট দ্য মাস of electron be small m, velocity of electron be v, therefore momentum কত হবে? momentum হবে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। মোমেন্টাম মানে কি? মাস ইন্টু ভেলোসিটি। তার নিচে লিখে রাখো অ্যান্ড the radius of the orbit, radius of the orbit মানে যে অরবিটটাকে মেনটেন করে ঘুরছে, radius of the orbit be small r, therefore momentum থেকে এবার বেরোবে angular momentum, therefore angular momentum is equals to হচ্ছে mvr। ঠিক আছে? according to Bohr's atomic model, this angular momentum is equals to whole number multiple of h by 2 pi, where n is equals to 1, 2, 3, dot 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 dot, and h মানে কি? h হচ্ছে Planck's constant, h is Planck's constant। বারবার বলছি যার ভ্যালুটা কত, এই ভ্যালু কিন্তু পরের দিন জিজ্ঞেস করবো আমি। ভ্যালু হচ্ছে 6.626 into 10 to the power -34 joule second, or 6.626 into 10 to the power -27 arc second।
ওকে, তো এইটা হচ্ছে বোরস পস্টুলেটের মেন ফর্মুলা, MVR ইজ ইকুয়ালস টু NH/2 পাই। এটাকে বোরস কোয়ান্টাইজেশন ইকুয়েশনও বলা হয়। কি বলা হয়? বোরস কোয়ান্টাইজেশন ইকুয়েশন। ঠিক আছে, নেক্সট নেক্সট পস্টুলেট 1 তাহলে কী ছিল? অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়ালস টু হচ্ছে হোল নাম্বার মাল্টিপল অফ h/2 পাই, ওয়ার h ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ভ্যালু জানো, আর n এর ভ্যালু 1,2,3 ডট 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 এরম চলতে থাকবে। পস্টুলেট 2, postulate 2, when an electron revolves in any selected orbit, it neither emits nor absorbs energy. It neither emits nor absorbs energy. তাহলে যেটা বললাম প্রথমেই, যখন ওনাকে জিজ্ঞেস করা হলো বলুন তো যে ইলেকট্রনটা কেন এসে নিউক্লিয়াসে ধাক্কা খাচ্ছে না, বলছে আরে ইলেকট্রন এনার্জি গেইনও করছে না, ইলেকট্রন এনার্জি লসও করছে না, তাহলে কেন ধাক্কা খাবে? ও এমনি এমনি ঘুরছে। বেশ ভালো কথা। কিন্তু তারপরে যখন আবার জিজ্ঞেস করলো না যে তাহলে কেন লাইন স্পেকট্রাম পাচ্ছি, ব্ল্যাক স্পেকট্রাম কেন পাচ্ছি না, কোনো এনার্জি গেইন করছে না, লস করছে না, স্পেকট্রামটা আসছে কেন, তার জন্য আবার পস্টুলেট 3 বার করলো দাদু। ঠিক আছে, তো লেখো পস্টুলেট 3। দিয়ে লেখো when an electron jumps from a higher stationary energy level to lower stationary energy level, it emits স্যার হায়ার স্টেশনারি। আচ্ছা একটা কথা, স্টেশনারি কথাটা কেন বলছে? কারণ এই যে আমরা একটু আগে দেখলাম MVR ইজ ইকুয়ালস টু NH/2 পাই, n এর ভ্যালু 1 2 3 4ই হতে হবে। n এর ভ্যালু 1 কখন হবে? when the electron is revolving in K shell. n এর ভ্যালু 2 হবে যখন ইলেকট্রনটা L শেলে ঘুরছে। n এর ভ্যালু 3 হবে যখন ইলেকট্রনটা M শেলে ঘুরছে। সো শেল ওয়াইজ এই n এর ভ্যালুটা ফিক্সড। তার মানে এই শেলগুলো কিন্তু নড়বড় হবে না, মানে এরকম হতে পারে না যে একটা ইলেকট্রন K শেল আর L শেলে মাঝখানে যে রিজিয়নটা রয়েছে ওখানে ঘুরছে, হয় K শেলে ঘুরছে নাহলে L শেলে ঘুরছে। এই K, L, M, N, O, P এগুলি হচ্ছে স্টেশনারি অরবিটস, দিজ আর ফিক্সড অরবিটস। তো লেখো when an electron jumps from a higher stationary energy level to lower stationary energy level, it emits a fixed amount of energy in the form of radiation. Full stop. On the other hand, when an electron absorbs a certain amount of energy, it moves to a higher energy level.
ঠিক আছে, জাস্ট এইটার একটা পিকচুরিয়াল রিপ্রেজেন্টেশন এখানে আমি করে রাখছি। তাহলে কে শেল যেখানে এন এর ভ্যালু 1, এল শেল যেখানে এন এর ভ্যালু 2, এম শেল যেখানে এন এর ভ্যালু 3, এন শেল এন এর ভ্যালু 4, এরকমভাবে চলতে থাকবে। গ্রাউন্ড লেভেলের এনার্জিটাকে ধরলাম HE1, সেকেন্ড লেভেলেরটা E2, E3, E4, E5। এই প্রত্যেকটা লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্স কত বলেছি আমি? এনার্জি ডিফারেন্স হচ্ছে এইচ নিউ করে, ঠিক আছে? তাহলে এই লেভেলের এনার্জিটা হচ্ছে এইচ নিউ, এই ডিফারেন্সটাও হচ্ছে এইচ নিউ, এই এনার্জি ডিফারেন্সটাও এইচ নিউ, এই এনার্জি ডিফারেন্সটাও এইচ নিউ। তাহলে E2 হচ্ছে E1 প্লাস এইচ নিউ, E3 হচ্ছে E2 প্লাস এইচ নিউ, E4 হচ্ছে E3 প্লাস এইচ নিউ, E5 হচ্ছে E4 প্লাস এইচ নিউ, এরকম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্স হচ্ছে এইচ নিউ। এবার একটা কথা হচ্ছে, কোনো একটা ইলেকট্রন যদি এই সেকেন্ড শেল থেকে, ধরো ওর মধ্যে এসে এনার্জি পড়লো, কত এনার্জি? 1 ফোটন এনার্জি। 1 ফোটন এনার্জি মানে এইচ নিউ। তাহলে কোথায় জাম্প করবে? এখানে জাম্প করবে, এখানে 10⁻⁻8 সেকেন্ড স্টে করবে, আবার এখানে ফিরে আসবে। ওর কোনো উপায় নেই, যেখানে ছিল ওখানেই আবার ফিরে আসতে হবে। আচ্ছা, আবার ধরো কেউ এখানে রয়েছে, ফোর্থ শেলে, সে ধরো 2H নিউ এনার্জি রেডিয়েট করলো, তাহলে কোথায় চলে আসবে? হায়ার থেকে লোয়ার লেভেলে, ঠিক আছে? তাহলে যখন কেউ কেউ যখন লোয়ার লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাচ্ছে, সে এনার্জি গেইন করছে। আর যখন কেউ হায়ার থেকে লোয়ারে নামছে, সে এনার্জি লস করছে। বাট এই গেইনই বলো লসই বলো, ভ্যালুটা কিন্তু ফিক্সড হবে, কারণ প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে এইচ নিউ করে। ঠিক আছে, দ্যাটস ইট। ছবিটা এঁকে রেখো। তাহলে এই হচ্ছে বোরের পস্টুলেট। এবার একটু মন দিয়ে যদি আমরা ভাবি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আর বোরস পস্টুলেট কোনো ডিফারেন্স নেই, সম্পূর্ণ টুকে দেওয়া একটা জিনিস, এখানে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, আচ্ছা, তোমাদেরকে আমি বাড়ির একটা পড়া দিয়ে রাখছি, এখানে HW লিখে রাখো। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমি ঠিক জানি না তোমরা বাড়িতে কীরকম পড়ছো। সত্যি কথা বলতে ভার্চুয়ালি এই অ্যানালাইসিসটা করা সম্ভবও নয়, ভার্চুয়ালি এই অ্যানালাইসিস হয়ও না, একটু অসুবিধাই হয়। নট এ প্রবলেম, আমি যে কোনো দিন তোমাদের বাড়িতে হয়তো কিছু কোশ্চেন্স দিয়ে আসতে পারি, আমি ফিজিক্যালিই যাব, সেটা যে কোনো দিন হতে পারে। আমি বলবো মা বা বাবা কারোর হাতে দিয়ে আসবো কোশ্চেনটা, তাদের সামনে বসে পরীক্ষাটা দিতে হবে। আমি নিজেকে খাতাটা নিয়ে আসবো, আমি চেক করব। তখন যদি আমি দেখতে পাই যে খাতাটা ভালো হয়েছে, তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যে তোমরা বাড়িতে পড়ছো। কিন্তু যদি দেখি যে পড়াটা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিছু ডিসিশনস নিতে হবে আমাকে। সো পড়া জিজ্ঞেস করলে এখনও কিছু কিছু দেখতে পড়া পারছো না, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আবার কেউ কেউ পারছো। আমি এক্সপেক্ট করব তোমরা বাড়িতে পড়ছো। এই ভার্চুয়ালি পড়া হচ্ছে, তার সুযোগটা কিন্তু নিয়ে নিও না কখনো, তোমাদের ক্ষতি হবে। আগের দিনও বলেছি, রোজই বলছি কথাটা, 11-এ পড়ছো তো, এই সুযোগটা নিয়ে নিও না জাস্ট বিকজ ভার্চুয়ালি পড়া হচ্ছে, অনলাইনে টিচার সামনে নেই। কারণ জেনারেলি আমার ব্যাচেই সাহসটা কেউ করতে পারে না যে পড়া করে না। তো এখন জাস্ট বিকজ অনলাইনে পড়া হচ্ছে, সেই সুযোগটা যদি নিয়ে নাও, মানা যাবে না সেটা, আমি তো মানবো না, তো সেটা করো না। যাই হোক, ভালো করে বাড়িতে পড়ো, আর পড়াটা নিয়ে আপডেটেড থাকবে একদম। আজকে যেটা পড়া হয়েছে আজকে রাতের মধ্যে রেডি হয়ে যাবে, কালকে যদি কোশ্চেন দিয়ে আসি তাহলে কালকের মধ্যে লিখে দিতে পারবে।
মানে আজকের দিনে দাঁড়িয়ে ওই রকম থিওরি আর চলবে না যে স্যার আপনি তো বলেননি যে পড়াটা কবে হবে, পরীক্ষাটা কবে হবে, ওই জন্য আমি এখনও ঠিক পড়িনি। মানে আজকে পড়িছি মানে কালকে তোমাকে ইউ হ্যাভ টু বি রেডি। আর শুধু আজকের পড়াটা নিয়ে নয়, আগের দিনের পড়াগুলো নিয়েও। তাই কিউমিলেটিভভাবে পড়বে, আগের দিনের পড়াগুলোকেও রিভাইজ করবে, পড়া জিজ্ঞেস করলে যেন পারি, আর কিছু না। ঠিক আছে, আমি এর মধ্যে যাব তোমাদের বাড়ি, প্রত্যেকের বাড়ি যাবো আমি ইন্ডিভিজুয়ালি। যাই হোক, আমি কোশ্চেন্স দিয়ে আসবো, সেগুলোকে সলভ করতে হবে, কারণ পিডিএফে তো ওইভাবে সম্ভব না। পিডিএফে দিতে পারি, বাট সেটা প্রপার অ্যানালিসিস হয় না। পিডিএফ থেকে কোশ্চেন সলভ করতে খুবই অসুবিধা হয়, সেটা টেস্ট টাইপেরই আমি নেব। যাই হোক, এবার বোর্ডের এই সমস্ত পস্টুলেটগুলোর উপর ডিপেন্ড করে আমরা একটা ক্যালকুলেশনের মধ্যে আসব। তো হেডিং দাও। মিনিট। হেডিং দাও, Bohr's radius velocity, Bohr's radius velocity and energy for হাইড্রোজেন লাইক অ্যাটম। ব্যাপারটা হচ্ছে বোরের সমস্ত ক্যালকুলেশনই না এই হাইড্রোজেনের জন্য। পরবর্তীকালে সেখান থেকে আমরা রিলেট করে 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 অন্যান্য অ্যাটমের জন্য এই রিলেশনগুলো বার করেছি। বাট বোর ইনিশিয়ালি সব কিছুই কিন্তু হাইড্রোজেন দিয়েই শুরু করেছিল, তাই আমরাও হাইড্রোজেন দিয়েই জেনারেলি শুরু করার চেষ্টা করবো। বাট যাই হোক, দেখা যাক কতটা কী হয়। এটা হচ্ছে একটা অ্যাটমের নিউক্লিয়াস, আর এটা হচ্ছে সেই অ্যাটমটার একটা শেল, যে কোনো একটা শেল। এটা হচ্ছে একটা ইলেকট্রন, ঠিক আছে, এটা ইলেকট্রন। এই ইলেকট্রনটার সঙ্গে ইলেকট্রনটা যে রেডিয়াসে ঘুরছে সেটা ধরে নাও আর, যে অরবিটে ঘুরছে তার রেডিয়াস ধরে নিচ্ছি আর, দিস রেডিয়াস ইজ আর। আর ইলেকট্রনটা আমি বলেছিলাম যেদিনকে প্রথম রাদারফোর্ডস অ্যাটমিক মডেল করাচ্ছিলাম, তো ওই দিনকে এই ছবিটা আমি এঁকেছিলাম, সেখানে দেখেছিলাম যে ইলেকট্রনটা একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি নিয়ে সবসময় মুভ করে। যে কোনো বডি যখন রোটেট করে সার্কুলার মোশন, সবসময় ওর একটা ট্যানজেনশিয়াল মুভমেন্ট থাকে, তো সেই ট্যানজেনশিয়াল ভেলোসিটিটা হচ্ছে ভি। আর এর মাসটা আমি ধরে নিলাম, দ্য মাস অফ দিস ইলেকট্রন ইজ এম। তো যখনই এরকম একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি নিয়ে ও মুভ করছে, সঙ্গে সঙ্গে বলেছিলাম যে ওর আউটওয়ার্ড একটা ফোর্স তৈরি হয়, দ্যাট আউটওয়ার্ড ফোর্স ইজ নোন অ্যাজ সেন্ট্রিফিউগাল ফোর্স। কী বলা হয় সেটাকে? সেন্ট্রিফিউগাল ফোর্স, যার ভ্যালুটা আমি বলে দিয়েছিলাম। ভ্যালুটা হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার বাই রেডিয়াস। কেন সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু এমভি স্কোয়ার বাই আর আসে, এটার প্রুফটা আমি তোমাদেরকে ফিজিক্সে সার্কুলার মোশনের চ্যাপ্টারে করাবো, ঠিক আছে? কিন্তু আপাতত এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর। শুধু যদি আউটওয়ার্ড ফোর্স কাজ করতো তাহলে ইলেকট্রনটা ছিটকে বাইরে বেরিয়ে যেত। তার মানে নিশ্চয়ই সেন্ট্রিফিউগাল ফোর্সের এগেনস্টে সেন্টারের দিকে কোনো একটা ফোর্স কাজ করছে। হ্যাঁ, কাজ করছে। অ্যান্ড দ্যাট ফোর্স ইজ নোন অ্যাজ হোয়াট? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। প্রোটনের নিউক্লিয়াসের চার্জ পজিটিভ হয়, ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, সেজন্য এই ফোর্সটাকে বলা হয় হচ্ছে, এখান দিয়ে লিখছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আচ্ছা, ইফ ইউ রিমেম্বার আমি বলেছিলাম নিউক্লিয়াসের ভিতরে সমস্ত প্রোটনগুলো কনসেন্ট্রেটেড হয়ে থাকে। একটা প্রোটনের চার্জ ইজ ইকুয়ালস টু একটা ইলেকট্রনের চার্জ, দে আর নিউমেরিক্যালি ইকুয়াল। এটা হচ্ছে
minus 1.602 into 10 to the power minus 19 কুলম্ব, এটাও প্লাস 1.602 into 10 to the power minus 19 কুলম্ব. So the only difference is the polarity, plus and minus, but their magnitudes are same. সেজন্য আমি প্রোটনের চার্জকেও ই দিয়েই লিখব. ইলেকট্রনের চার্জকে যেরকম আমরা ই দিয়ে লিখেছি, প্রোটনের চার্জকেও আমরা ই দিয়েই লিখব. let the atomic number of the atom be z. অ্যাটমিক নাম্বার জিনিসটা কি? যেমন ধরো অ্যাটমিক নাম্বারটা আমি করাবো. ধরো বললাম হাইড্রোজেন, এখানে যে নাম্বারটা লেখা হয় নিচে, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার, আর উপরে যেটা লেখা হয় সেটা হচ্ছে মাস নাম্বার. মাস নাম্বার নিয়ে এখন আলোচনা করছি না. নিচে যেটা লেখা হয় 1, বোরন নিচে লেখা হয় 5, নাইট্রোজেন নিচে লেখা হয় 7, অক্সিজেন নিচে লেখা হয় 8. অক্সিজেন 8 মানে হচ্ছে ওর নাম্বার অফ প্রোটনও 8 খানা, নাম্বার অফ ইলেকট্রনও 8 খানা. বাট দ্য অনলি ডিফারেন্স ইজ প্রোটনগুলো নিউক্লিয়াসের ভিতরে থাকে, ইলেকট্রনগুলো বাইরে ঘোরে. অ্যাটমিক নাম্বার এখানে জেড ধরে নিচ্ছি অ্যাটমটার, তার মানে নিউক্লিয়াসের ভিতরে কটা প্রোটন আছে? জেড খানা প্রোটন আছে. প্রত্যেকটা চার্জ কত? ই. তাহলে এখানে টোটাল চার্জ কত? এখানে টোটাল চার্জ হচ্ছে জেড ইন্টু ই. কেন স্যার বুঝলাম না? আরে একটা প্রোটনের চার্জ হচ্ছে ই ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ, তাহলে জেড খানার প্রোটনের চার্জ কত হবে? জেড ই. দেয়ারফর আমি লিখে রাখছি এখানে চার্জ অফ দ্য নিউক্লিয়াস কত হচ্ছে? জেড ইন্টু ই. লিখে রাখো চার্জ অফ নিউক্লিয়াস জেড ইন্টু ই. জেড ইন্টু ই, জেড ই. তো এখন এখানে একটা চার্জ রয়েছে জেড ই আর একটা চার্জ রয়েছে ই. ক্লাস 11-এ তোমাদের কুলম্বস ল বলে একটা ল আছে, যেটা তোমরা ক্লাস 9-10-এ একবার করে এসছো. কুলম্বস ল কী বলে? কুলম্বস ল দিয়েই আমরা দুটো চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালু কত হয় সেটা বার করতে পারি. যেমন সেন্ট্রিফিউগালের ফোর্সের ভ্যালু তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, বাট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালু এখনও পর্যন্ত আমাদের বেরোয়নি, বার করতে হবে. তো সেটার জন্য আমাদের কুলম্বস ল এর হেল্প লাগবে. তো কুলম্বস লটা আমি কি রাফে একটু করিয়ে রাখছি, পারলে তোমরা নোট করে রাখতে পারো যে কুলম্বস ল কী বলেছিল. কুলম্বস ল এটা তোমরা রাফে করে রাখতে পারো. একটা চার্জ Q1 আর একটা চার্জ Q2, ওদের মধ্যে ডিস্টেন্স ধরে নাও আর. তো কুলম্ব বলেছিল যে দুটো চার্জের প্রোডাক্টের সঙ্গে এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন কাজ করছে, দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ টু চার্জেস, অ্যান্ড অলসো দ্য ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম. কি বললাম? দ্য force is also inversely proportional to the square of the distance between them. তাহলে F proportional to Q1 into Q2 আর F proportional to 1 by R square. এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2. এই দুটোকে কম্পেয়ার করে কম্বাইন করে পেয়েছিল F proportional to Q1 Q2 by R square. পরে প্রপোর্শনাল টু উঠে গেলে একটা কনস্ট্যান্ট এসেছিল, সেই কনস্ট্যান্টটা হচ্ছে 1 Q1 Q2 by R square. কনস্ট্যান্ট 1টা লিখতে হবে না, Q1 Q2 বাই আর স্কোয়ার ব্র্যাকেটে লিখে রাখো. ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর সিজিএস সিস্টেম. এসআই সিস্টেমে আলাদা গল্প আছে, যেটা ক্লাস 12-এর ফিজিক্সে আমি তোমাদের করাবো. এখানে এইটুকুই যথেষ্ট. ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন ইজ ইকুয়ালস টু হচ্ছে দুটো চার্জের প্রোডাক্ট বাই ওদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার. এখানে একটা চার্জ কত? জেড ই, আর একটা চার্জ কত? শুধু ই. তার মানে ওদের মধ্যে প্রোডাক্ট কত হবে? জেড ই ইন্টু ই. electrostatic force of attraction or repulsion, electrostatic force of attraction is equals to হচ্ছে একটা চার্জ হচ্ছে জেড ই, Q1 এর জায়গায় জেড ই বসলো, ইন্টু আরেকটা চার্জ হচ্ছে ই, তাহলে জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই ওদের মধ্যে ডিস্টেন্স কত? আর, কারণ রেডিয়াস হচ্ছে আর, তার স্কোয়ার হবে. তাহলে কত আসছে? জেড স্কোয়ার বাই আর স্কোয়ার. এটাই তো কুলম্বস ল. কুলম্বস ল থেকেই আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন পেয়ে গেলাম. তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সও পেয়ে গেছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালুও পেয়ে গেছি. আগের দিন বলেছি ইলেকট্রনটা এরম স্টেবলভাবে ঘুরছে, তার মানেটাই হলো
দ্য ভ্যালু অফ সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে এখানটা লিখে রাখছি, সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তো সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত? এম ভি স্কোয়ার বাই আর। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালু কত? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। যা এসছে তাই বসাচ্ছি আমি, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এত অবধি ব্লক করে রাখো আর আমাকে বলো এত অবধি সবাই বুঝতে পেরেছো কি না, কারণ এটা যে বুঝতে পারবে এই ডেরিভেশনটা অনেক বড়, এই এতটা অবধি যে বুঝতে পেরেছে সে এর পরেরটা বাচ্চাদের মতো খেলে দেবে, কিন্তু এটাই যে বোঝেনি সে আর পরেরগুলো একটাও পারবে না। আমাকে যদি এইটুকু বলো যে এতটা বুঝতে পেরেছো কিনা, যে এমভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার কী করে এলো, এটা বুঝতে পেরেছো কিনা প্রত্যেকে বলো। স্যার বলছি আর একবার একটু বোঝাতে পারবেন? হুম, এই ছবিটাকে আঁকা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অ্যাটমের ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটনস রয়েছে, প্রত্যেকটা প্রোটনের চার্জ অফ ইচ প্রোটন ইজ ইকুয়ালস টু হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। চার্জ অফ ইলেকট্রনকে যেরকম আমরা ই দিয়ে লিখছি, সেরকমভাবে চার্জ অফ প্রোটনকেও আমরা ই দিয়ে লিখতে পারি। এখন নিউক্লিয়াসের ভিতরে কটা প্রোটন আছে? যদি দুটো প্রোটন থাকতো তাহলে এখানে চার্জ হতো 2e, তিনটে প্রোটন থাকলে 3e। এখানে জেড খানা প্রোটন আছে ধরে নিয়েছি, বিকজ উই হ্যাভ অ্যাজিউমড দ্যাট দ্য অ্যাটমিক নাম্বার ইজ জেড। সো দেয়ার আর জেড নাম্বার অফ প্রোটনস, না জেড নাম্বার অফ প্রোটনস, প্রত্যেকটা চার্জ যদি ই হয় জেড খানা টোটাল চার্জ কত হবে? জেড ই। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, নিউট্রন ইজ নিউট্রাল, তাহলে চার্জটা প্রোটনের জন্যই হবে। দেয়ার ফর দ্য চার্জ অফ দ্য নিউক্লিয়াস ইজ জেড ই। তাহলে এখানে চার্জ হচ্ছে জেড ই, বাইরে একটা ইলেকট্রন ঘুরছে কোনো একটা শেলে যার রেডিয়াস হচ্ছে আর, ওর চার্জটা হচ্ছে ই। তাহলে এটা হচ্ছে কিউ ওয়ান আর এটা হচ্ছে কিউ টু, ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। কুলম্বস ল কী বলেছে? কিউ ওয়ান কিউ টু বাই আর, কিউ ওয়ান কিউ টু আর ডিস্টেন্স আর, এদের মধ্যে ফোর্স কত হবে? দুটো চার্জের প্রোডাক্ট বাই ওদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে এখানে কী হবে? কিউ ওয়ান মানে জেড ই, কিউ টু মানে ই, তাহলে জেড ই ইন্টু ই মানে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটাই তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আর সেন্ট্রিফিউগাল ফোর্স, যখনই কোনো একটা বডি এরকম রোটেশনাল মোশনে ঘুরতে থাকে উইথ এ ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভি, ফর্মুলাটা কী হয় সেন্ট্রিফিউগাল ফোর্সের? মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই রেডিয়াস। সেন্ট্রিফিউগাল ফোর্স কী করে ডেরিভেশনটা আসছে এটা ফিজিক্সে আছে, এখানে মুখস্থ এটা। তো যেহেতু ইলেকট্রনটা এরকম স্টেবলভাবে ঘুরতে পারছে, তাই তোমাদের আগেই বলে রেখেছিলাম যে দ্য ভ্যালু অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইকুয়াল টু হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। নইলে হয় নিউক্লিয়াসে ধাক্কা খেতে এসে, নইলে বাইরে ছিটকে বেরিয়ে যেত। দুটোর ভ্যালু সেম আছে তাই ঘুরতে পারছে, তাই সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন করে দিয়েছি। সেন্ট্রিফিউগাল ফোর্স মানে এমভি স্কোয়ার বাই আর, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। দ্যাটস ইট। বলো সবাই বুঝতে পেরেছো কিনা এভরিওয়ান? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আরমান্ডো? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, নোট করা হয়ে গেছে অবধি? হ্যাঁ স্যার। ওকে, এইটাকে কাজে লাগিয়ে এবার আমরা নেক্সট ডেরিভেশনে যাচ্ছি, বুঝলাম? তাহলে কী এসছে আমাদের? এমভি স্কোয়ার বাই আর, দ্যাট ইজ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স, ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, দ্যাট ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। একটা আর কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে হচ্ছে এমভি স্কোয়ার, ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে জেড স্কোয়ার বাই এম আর। এইটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। কি করলাম তাহলে? কিচ্ছু না, জাস্ট দুটোকে ইকুয়েট করেছিলাম। একটা মিনিট,
তো এটাকে আমরা বলেছিলাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ইকুয়ালস টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, একটা আর কেটে গেল, তাহলে এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আর, তাহলে শুধু ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী এসছে, জেড স্কোয়ার বাই এম আর। ঠিক আছে, এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। এছাড়া জাস্ট একটু আগেই আমরা বোরস কোয়ান্টাইজেশন ইকুয়েশন বলে একটা করেছিলাম, তাহলে লিখছি অ্যাকর্ডিং টু বোরস পস্টুলেট। বোরের পস্টুলেটে মাত্র একটাই ম্যাথমেটিক্যাল ফর্ম আছে, সেটা কোনটা? অ্যাকর্ডিং টু বোরস পস্টুলেট উনি কী বলেছিলেন? ইলেকট্রনস উইল রিভলভ অনলি ইন দোজ সার্টেন অরবিটস ওয়্যার দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন, কী করে বেরোবে? মাস ইন্টু ভেলোসিটি হচ্ছে মোমেন্টাম, তার সঙ্গে রেডিয়াস মাল্টিপ্লাই করলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে হোল নাম্বার মাল্টিপল অফ এইচ বাই 2 পাই। এইটা হচ্ছে বোরস পস্টুলেট। কী করবো আর, এটাকেই মেনটেন করতে হবে। এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। ঠিক আছে, সেখান থেকে ভি এর ভ্যালু বার করছি। ভি ইজ ইকুয়ালস টু কী আসছে? এন এইচ বাই 2 পাই এম আর। দুদিকটাকে হোল স্কোয়ার করছি। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন 2। ইকুয়েশন 1 থেকেও আমরা ভি স্কোয়ারের ভ্যালু পেয়েছি, ইকুয়েশন 2 থেকেও আমরা ভি স্কোয়ারের ভ্যালু পেয়েছি। এত অবধি করে নাও। করে নেওয়ার পরে এই দুটোকে জাস্ট আমরা ইকুয়েট করে দেবো বা কম্পেয়ার করে দেবো। তো কম্পেয়ার করলে কী হবে? এদিকেও ভি স্কোয়ার, এদিকেও ভি স্কোয়ার, তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 কী পাচ্ছি আমরা? জেড স্কোয়ার বাই এম আর ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তো একটা এম একটা আর, এখান থেকে একটা এম একটা আর কেটে গেল, আরটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি আরটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আর ইজ ইকুয়ালস টু কী আসছে? আর ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে রেডিয়াস ইজ ইকুয়ালস টু আমাদের কী এলো? আর ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। প্যারামিটারগুলো এখানে কী কী সেটা জানা খুব দরকার। জাস্ট এই একই জিনিসটাকে আমি একটু মডিফাই করে এখানে লিখে দিচ্ছি। নিচে আর সাবস্ক্রিপ্টে একটা এন লিখবে, নিচে লেখাকে সাবস্ক্রিপ্টে লেখা বলো, তাই তো? আর এন ইজ ইকুয়ালস টু লিখে রাখো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। পরের দিন এই ব্লকটা মুখস্থ থাকবে, পড়ার প্রথমেই এগুলো জিজ্ঞেস করব, দেখে দেখে বলাও পসিবল হবে না। আর এন মানে হচ্ছে রেডিয়াস অফ এনএথ অরবিট। আর এন মানে কি? রেডিয়াস অফ এনএথ অরবিট। ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, যে কোনো একটা অরবিট, তো এরকম রেডিয়াস অফ এনএথ অরবিট। রেডিয়াস অফ এনএথ অরবিট। এন জিনিসটা কি? এন হচ্ছে নাম্বার অফ শেল বা শেল নাম্বার লিখছি, শেল নাম্বার, কত নম্বর শেল, শেল নাম্বার। এইচ জিনিসটা কি? এইচ হচ্ছে বারবার করে বলছি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এবার একটা কথা বলি, এই বোরস রেডিয়াস ভেলোসিটি এনার্জি এই সমস্ত ক্যালকুলেশনটা আমরা পুরোটাই কোথায় করব বলেছি? সিজিএসে করব, নট এসআই। এসআইতে করলে একটা মুশকিল আছে, যেটা তোমাদের 12-এ শেখাবো। যে কী মুশকিল? মুশকিল কিছু না, ওখানে যেমন কনস্ট্যান্টের ভ্যালুটা 1 ধরে নিয়েছিলাম, এখানে কনস্ট্যান্টের একটা ভ্যালু চলে আসে এসআইতে 9 × 10⁹, তো সেটা অনেক গন্ডগোল, দরকার নেই, ক্যালকুলেশন যত ছোটো করা যায়। তো এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সিজিএসে ভ্যালু কত হয়? 6.626 × 10⁻⁻27 আর্গ সেকেন্ড। শুধু এসআই ভ্যালুটা, সিজিএস ভ্যালুটাই লেখালাম। 4 পাই তো একটা নাম্বার। এম জিনিসটা কি? এম হচ্ছে মাস অফ ইলেকট্রন। আরমান্ডা একটু আনমিউট করো। মাস অফ ইলেকট্রনটা একটু বলো। মাস অফ ইলেকট্রন ছিল 9.108 ইন্টু 10⁻31। 31 ইউনিটটা কি? স্যার কেজিতে। ওকে, বলবে 9.11। আচ্ছা, আনমিউট করে দাও।
এই মিউট করে দাও। তো 9.11 ইন্টু 10⁻³ কেজি, বাট এখানে তো সিজিএসে করছি, তো -28 গ্রাম করবো আমরা এটাকে। আরেকটা ব্যাপার হচ্ছে সিবিএসসি ছেলেমেয়েরা জেনারেলি আইএসসিও করতেই পারে, কোনো অসুবিধা নেই, এটাকে 9.1 ধরে নেয় আরও সোজা করার জন্য। 9.1 ইন্টু 10⁻28 গ্রাম, সব লিখবে কিন্তু এগুলো। আচ্ছা, জেড জিনিসটা কি? জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। আর ই জিনিসটা কি? ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। কোথায় গেল রে বাপ? ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। আই হোপ লেখা হয়ে গেছে। চার্জ অফ ইলেকট্রন কত? 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। দেখো সিজিএস ভ্যালুগুলোই লিখছি। দেখো এত অব্দি লেখা হয়ে গেছে কিনা দেখে নাও। হয়ে গেছে এত অব্দি লেখা, আই গেস। তাহলে স্যার এত কিছু কী করলাম আমরা? আমরা করলাম হচ্ছে কোনো একটা ইলেকট্রন যদি হাইড্রোজেনের কোনো একটা শেলে রিভলভ করে, তো আমরা এই ক্যালকুলেশনটা থেকেই বলে দিতে পারবো যে ওই অরবিটের রেডিয়াস কত। যদি তোমাদের মনে থাকে রাদারফোর্ডের লিমিটেশনের লাস্ট 3টে পয়েন্ট দেখবে, ওখানে বলেছিলাম যে রাদারফোর্ডস অ্যাটমিক মডেল থেকে আমরা অরবিটের রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি কিছুই বার করতে পারি না। বোরের ক্যালকুলেশন থেকে সেটা আমরা পারছি। পরের দিনই ফর্মুলা থাকবে মুখস্থ, একদম মুখস্থ থাকবে এটা, যে আর এন ইজ টু কি, যখন যেসব আর এন মানে রেডিয়াস অফ এনএথ অরবিট, স্যার এন স্কোয়ার এইচ স্কোয়ার, তো মুখস্থ থাকবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π² m জেড স্কোয়ার। ঠিক আছে, মুখস্থ মানে মুখস্থ। ওকে, তাহলে আর এন ইজ টু কি এসছে আমাদের? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π² m জেড স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে এনার্জি, রেডিয়াস অফ এনএথ অরবিট, রেডিয়াস অফ এনএথ অরবিট। আর যদি আমি জিজ্ঞেস করি রেডিয়াস অফ ফার্স্ট অরবিট, রেডিয়াস অফ ফার্স্ট অরবিট মানে যেখানে এন এর ভ্যালু হচ্ছে 1, রেডিয়াস অফ ফার্স্ট অরবিট এন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আর ওয়ান ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে, আর ওয়ান ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে, জাস্ট এই এন এর জায়গায় বসে যাবে 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার বাই 4π² m জেড স্কোয়ার। তাহলে ওয়ানটা না থাকলে কি থাকবে? শুধু এইচ স্কোয়ার বাই 4π² m জেড স্কোয়ার। ঠিক আছে, তো আর এন পেয়ে গেছি, মানে রেডিয়াস অফ এনএথ অরবিট, রেডিয়াস অফ ফার্স্ট অরবিট। স্যার আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে না? এটা মুখস্থ রাখতে হবে না, বাট তাহলে এটা বার করছি কেন? আমরা বার করছি একটাই কারণে, নাও উই উইল ডিডিউস সাম রিলেশন বিটুইন দ্য রেডিয়াস অফ এনএথ অরবিট অ্যান্ড রেডিয়াস অফ ফার্স্ট অরবিট। তাতে আমাদের লাভটা কী হবে দেখাচ্ছি। তো আর এন বাই আর ওয়ান করছি আমরা, আর এন বাই আর ওয়ান করলে কী হবে? আর এন মানে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π² m জেড স্কোয়ার, আর আর এন মানে হচ্ছে এইচ স্কোয়ার বাই 4π² m জেড স্কোয়ার। তো সব কেটে যাবে, এইচ স্কোয়ার কেটে যাবে, 4π² m জেড স্কোয়ার সব কেটে যাবে। তাহলে ফাইনালি কী পড়ে থাকছে? পড়ে থাকছে এন স্কোয়ার। তার মানে আর এন বাই আর ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে এন স্কোয়ার। দেয়ারফোর আর এন ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে এন স্কোয়ার ইন্টু আর এন,
n স্কোয়ার ইন্টু আর ওয়ান, n স্কোয়ার ইন্টু আর ওয়ান। ওকে, লাভটা কি হলো এতে? কোশ্চেন দেবে, বলে দিল কোনো একটা অ্যাটম তার ফার্স্ট অরবিটের রেডিয়াস এত, তাহলে থার্ড অরবিটের রেডিয়াস কত হবে, এরকম কোশ্চেন দেবে। কি করে বার করবো? তাহলে একটা কোশ্চেন লেখো, ছোট্ট করে একটা এক্সাম্পল টাইপের কোশ্চেন করে রাখি আমরা এখানে। লেখো radius of first orbit of an atom, radius of first orbit of an atom is 1.5 angstrom. কত? 1.5 angstrom। এটাকে অ্যাংস্ট্রম ইউনিট বলে, ঠিক আছে? পরে বোঝাবো যে অ্যাংস্ট্রম ইউনিট জিনিসটা কি। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার, আর 10⁻⁻10 মিটার। ওকে, তো 1.5 অ্যাংস্ট্রম। ক্যালকুলেট the radius of third orbit. Calculate the radius of third orbit. What is the relation? Radius of nth orbit মানে হচ্ছে n স্কোয়ার ইন্টু আর ওয়ান। তাহলে আর থ্রি ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে, মানে থার্ড অরবিটের রেডিয়াস হবে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু আর ওয়ান। 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু আর ওয়ান মানে হচ্ছে 1.5। 9 ইন্টু 1.5 মানে কত হবে? 13.5 অ্যাংস্ট্রম। 13.5 অ্যাংস্ট্রম। তাহলে আমরা দেখো ডিরেক্টলি বার করে নিতে পারবো, আমাদের এইটাও আর লাগছে না 4π² mz²। তার মানে কি স্যার কখনোই আর লাগবে না? না, সেরকম ব্যাপারটা নয় যে কখনোই লাগবে না, লাগবে, কিন্তু আমরা ডিরেক্টলি করেও নিতে পারছি। আবার মুখস্থ এটা থাকতেই হবে যে nth অরবিটের রেডিয়াস এইটা। ওকে স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলুন। কোশ্চেনটা একবার বলতে হবে। আচ্ছা, বললাম যে রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট অফ অ্যান এলিমেন্ট ইজ 1.5 অ্যাংস্ট্রম, কমা, then calculate the radius of the third orbit. তাহলে কী হলো, জাস্ট এই ফর্মুলায় বসিয়ে দিলাম। তার মানে এটার সুবিধা হচ্ছে যে আমরা ডিরেক্টলি থার্ড অরবিটের রেডিয়াস বার করতে পারি, যে কোনো অরবিটের রেডিয়াস বার করতে পারি ফার্স্ট অরবিটের দেওয়া থাকলে। আবার উল্টোটাও হতে পারে, ফোর্থ অরবিটের দেওয়া রয়েছে, আমাদেরকে বার করতে বলো ফার্স্ট অরবিটেরটা, সেটাও করে ফেলতে পারবো। কী করে হবে? তখন আর ওয়ান ইজ টু হবে হচ্ছে Rn/n², এইভাবে রিলেশান তো আছেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এটা হয়ে গেল। লেখো রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। Rn is equals to n² h² by 4π² mz², ঠিক আছে? এবার যদি আমরা হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের কথা বলি, এতক্ষণ ধরে শুধু ফার্স্ট অরবিট বলেছিলাম, এখানে হাইড্রোজেনের ফার্স্ট অরবিট মানে কি হবে? হাইড্রোজেন হচ্ছে এমন একটা অ্যাটম যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, মানে জেড এর ভ্যালু হচ্ছে 1। ফার্স্ট অরবিটের জন্য এন এর ভ্যালুটাও হবে 1, তো অ্যাটমিক নাম্বারও 1,
অরবিট নাম্বারটাও 1, তাহলে ফর্মুলায় কী হয়ে যাবে, R1 ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার ইন্টু, আচ্ছা এইচের ভ্যালু কত, এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, ওয়েট, তো এখানে 1 স্কোয়ার বসবে আর এই জেডের জায়গায় 1 বসে যাবে, এনের জায়গায় 1 বসবে আর এই জেডের জায়গাতেও 1 বসবে, তাহলে কী পড়ে থাকবে শুধু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার, রিমেম্বার দিস, কি এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। এবার এটাকে আমরা ক্যালকুলেট করবো কীরকমভাবে, সবকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বসাবো, এইচের জায়গায় বসবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 তার হোল স্কোয়ার বাই 4 ইন্টু পাই মানে হচ্ছে 3.14 তার স্কোয়ার ইন্টু মাস হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম ইন্টু ইলেকট্রন হচ্ছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই এত বড় ক্যালকুলেশনটা তোমাদের যদি এখন করতে বলি তোমাদের নাতিপুতি হয়ে যাবে, তাহলে তোমরা বুড়ো হয়ে যাবে, করার দরকার নেই এখন। ভ্যালুটা আমি বলে রাখছি, এর ভ্যালুটা হচ্ছে 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। এটা হচ্ছে হাইড্রোজেনের ফার্স্ট শেলের, অ্যাকচুয়ালি 0.53 নয়, এটা 0.529 সামথিং হয়, ঠিক আছে, 0.529 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। একটু আগে বলছিলাম না যে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার আর 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, তো এই 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটারের জায়গায় বসিয়ে দেবো অ্যাংস্ট্রম, তাহলে R1 ইজ ইকুয়ালস টু 0.529 অ্যাংস্ট্রম। রাউন্ড অফ করলে এটাকে আমরা লিখতে পারি 0.53 অ্যাংস্ট্রম। তাই যদি জিজ্ঞেস করি হাইড্রোজেনের হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের রেডিয়াস কত, মুখস্থ থাকবে 0.53 অ্যাংস্ট্রম, নইলে আবার অনেক অঙ্ক হবে না, কি করে কোশ্চেন লিখছি একটা, ওয়েট, সি আর এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এটার পরে লিখবে, হ্যাঁ, আর এন ইজ ইকুয়ালস টু কি আমাদের এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। দুটো জিনিসকে বাইরে বার করে রাখছি, আর এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এন স্কোয়ার বাই জেড, এই দুটো প্যারামিটারকে বাইরে বার করলাম, তাহলে আর কি পড়ে রইল এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। শুধু এটার দিকে তাকাও, এটাই তো হাইড্রোজেনের ফার্স্ট শেলের রেডিয়াস, এনের ভ্যালুও 1, জেডের ভ্যালুও 1, এখানে শুধু কী করেছি এন স্কোয়ার আর জেডটাকে আলাদা করে দিয়েছি। তো আমরা কি শুধু এইটুকুর ভ্যালু জানি না? হ্যাঁ জানি তো, এইমাত্র বেরিয়েছে যে আমাদের 0.529 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মানে 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এখানে লিখছি আর এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। এটা আবার কোথায় লাগবে আমাদের, আচ্ছা একটু ল্যাঙ্গুয়েজে লিখি আগে, এন স্কোয়ার বাই জেড ইজ ইকুয়ালস টু ইন্টু radius of first orbit of hydrogen. ভ্যালুটা হচ্ছে 0.53, অ্যান্সারটা কিন্তু অ্যাংস্ট্রমে আসবে ভ্যালুটা। So remember this relation. তো ছেলে মেয়েদের মধ্যে যেটা কনফিউশন আসে যে বাপ রে বাপ কতগুলো ফর্ম চলে এলো, মুছছি হ্যাঁ একটা সাইড,
সবার মধ্যে একটা কনফিউশন চলে আসে যে কতগুলো ফর্ম এলো, কখন কোনটা কাজে লাগাবো, কী করে বুঝবো? এইটা হচ্ছে একদম জেনারেল ফর্মুলা যে nth অরবিটের রেডিয়াস হচ্ছে n স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। বাট ব্যাপারটা কী বলো তো, এত বড় ভ্যালুগুলো যদি বসাতে থাকো, আইএসসি তো তাও ঠিক আছে, আরমান্ডো বোধ হয় আইএসসি না? আরমান্ডো আইএসসি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি তোমরা তিনজন সিবিএসসি, রাইট? না স্যার, আমিও আইসি। ও, তুমিও আইএসসি, আচ্ছা। না না আইসি স্যার। ধ্রুবজ্যোতি, তুমিও আইএসসি? হ্যাঁ স্যার। আচ্ছা, শুভম তুমি বোধহয় সিবিএসসি, তাই তো? হ্যাঁ স্যার। ওকে। নাও দ্য প্রবলেম ইজ, তোমরা তিনজন মানে আরমান্ডো, অঙ্কিত আর ধ্রুবজ্যোতি, তোমরা তিনজন তো ক্যাসিও ইউজ করছো। আর শুভম, তুমি কিন্তু প্রথম থেকেই পুরোপুরি প্র্যাকটিসটা মানে কোনো রকম কিছু হেল্প নেবেই না। দেখে মনে হবে স্যার এত বড় বড় সমস্যা, এত বড় বড় নিউমেরিক্যাল প্রবলেমস কী করে হাতে করবো, করা যায়, সব কিছুই করা যায়, ট্রিক্স অ্যান্ড অল দ্যাট আমি আস্তে আস্তে শিখিয়ে দেবো। বাট সত্যি কথা যদি বলি, ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো ট্রিক অ্যাপ্লাই করা যায় না। ক্যালকুলেশন সম্পূর্ণ হাতে, সেটাকে সহজ করতে হবে। তো এখন এই এত বড় ক্যালকুলেশন করতে গেলে জীবন শেষ। তার জন্য আমরা ওটার ছোট ছোট ফর্ম বানিয়ে নিলাম। যেরকম ধরো কোনো একটা এলিমেন্টের ফার্স্ট অরবিটের রেডিয়াস বলে দেওয়া আছে, তো nth অরবিটে কী করে পাবো? এই ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে? এবার আবার কিছু কিছু অঙ্ক দেয়, জানো, কিছু অঙ্ক দেয়, বললো কি ক্যালকুলেট, ধরো বললো, আমি এটা দিচ্ছি, ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ থার্ড অরবিট অফ লিথিয়াম 2+ আয়ন। লিথিয়াম 2+ না, হ্যাঁ লিথিয়াম 2+ আয়ন। কেন 2++ পরে বলবো। এবার তোমরা ভাবছো স্যার লিথিয়াম 2+ দিয়েছে মানে অ্যাটমিক নাম্বারটা 3, এটার দিকে তাকানো দরকার নেই, ওটা পরে বলবো, এই 3টার দিকে তাকাও। স্যার অ্যাটমিক নাম্বারটা 3 মানে জেডের ভ্যালুটা 3 বসবে, থার্ড অরবিটের বার করতে বলেছে মানে এনের ভ্যালু 3 বসবে, মানে এখানে এতগুলো এখন বসাতে হবে, এনের জায়গায় 3, এইচের জায়গায় 6.626, তো জীবন শেষ হয়ে যাবে আমাদের। কারণ না, বসাতে হবে না। তার জন্য ফর্মুলা নিয়ে এসেছি। কী ফর্মুলা সেটা? আর এন ইজ টু হচ্ছে n স্কোয়ার বাই জেড ইন্টু 0.53। এনের জায়গায় 3 বসাবে, জেডের জায়গায় 3 বসাবে, বেরিয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট এইটাকে শর্টে করার জন্য একটা ট্রিক, আর কিচ্ছু না। তাহলে স্যার এইটা কী জন্য? আরে এইটা হচ্ছে ধরো না কোনো একটা এলিমেন্ট যার ফার্স্ট অরবিটের রেডিয়াস বলে দিয়েছে, দেন হোয়াই ইউজ দিস? এটাকে ইউজ করবে কেন তাহলে? আর সে একটা এলিমেন্টের ফার্স্ট অরবিটের রেডিয়াস বলে দিয়েছে, তার সঙ্গে ধরো বললাম ফোর্থ অরবিটের রেডিয়াস বার করো, তাহলে এনের জায়গায় জাস্ট 4 বসাবে, বেরিয়ে যাবে ওটা। কিন্তু ধরো কোনো ইনফরমেশান দেয়ইনি, র্যান্ডামলি একটা এলিমেন্ট দিয়ে বলছে ওটার ফোর্থ শেলের রেডিয়াস বার করতে, তখন ইউ হ্যাভ টু ইউজ দ্য রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন। সো রিমেম্বার দিস 3 রিলেশনস। যেখানে 0.53টা কি আছে, অ্যান্সার বেরোবে অ্যাংস্ট্রম ইউনিটে। যেখানে 0.53 জিনিসটা কি, দিস ইজ দ্য রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন। কোনো অসুবিধা থাকলে বলো, আদারওয়াইজ লিভ করে বেরিয়ে যাও। আর অ্যাজ আই সেড, বাড়িতে ভালো করে পড়ো, আমি যে কোনো দিন কোশ্চেন পেপার পাঠাতে যাব, তাই রেডি থাকবে। আর ফিজিক্সটা হচ্ছে থার্সডে সন্ধ্যে 7:30 থেকে।
হয়ে গেছে, লিভ করে দাও। হ্যাঁ স্যার।